Hello my dear students, welcome to this YouTube channel once again. আমরা নিউটনস লজ অফ মোশনটা কন্টিনিউ করব। তোমরা জানো যে এর আগের ক্লাসে আমরা ফোর্স সম্পর্কে ডিসকাস করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে যে মেইনলি নিউটনস ল চ্যাপ্টারে দুটো ফোর্স অ্যারাইজ হয়, একটা হচ্ছে যে টেনশনাল ফোর্স এবং নর্মাল রিঅ্যাকশন। সেই দুটো ফোর্স সম্পর্কে একদম ডিটেলস ডিসকাশন আমরা করেছি যে এই ফোর্সগুলো কিভাবে কোনো সিস্টেমে অ্যারাইজ করে এবং তাদের ডাইরেকশন কখন কিভাবে নিতে হয়। সেখান থেকে আমি ফ্রি বডি ডায়াগ্রামের কথাও বলেছিলাম। আজকে বেসিক্যালি যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং টেকনিক বা প্রবলেম সলভিং স্টেপস। যে নিউটনস ল চ্যাপ্টার থেকেই আমাদের যে প্রবলেম সলভিং এর টেকনিকটা তুলনামূলকভাবে একটু ডিফারেন্ট হবে, যেরকম আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বা টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে করেছিলাম। ওখানে আমরা দেখেছিলাম যে ইকুয়েশন অফ মোশন থেকে হতো। এখানে বেসিক্যালি আমরা নিউটনস ল বা ফ্রিকশন বা সার্কুলার মোশন বা পুরো মেকানিক্স জুড়ে যে প্যাটার্নটা ফলো হবে কোয়েশ্চেন সলভিং এর, প্রবলেম সলভিং এর, সেটা বেসিক্যালি ডিসকাস করব। এবং তার যে বেস থিওরি, যে মূল প্রিন্সিপাল, সেটা হচ্ছে নিউটন সেকেন্ড ল। যে কোনো একটা সিস্টেমের যে ডাইনামিক্যাল চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তার যে ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলো চেঞ্জ হয় মূলত পজিশন, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, বেসিক্যালি পজিশন অ্যান্ড ভেলোসিটি, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশনের কথা দেখব। তো সেটা বেসিক্যালি নিউটনস ল তার যে চেঞ্জটাকে, তার চেঞ্জ অফ পজিশনটাকে বলে এবং সেটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আকারে আমরা দেখতে পাই। তো সেটা আমরা ধীরে ধীরে ডিসকাস করবো যে কিভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারবো বাই ইউজিং নিউটনস ল। এবং তার একটা ইন্টারমিডিয়েট স্টেপ হবে ফ্রি বডি ডায়াগ্রাম, যেটা আমি অলরেডি আগের ক্লাসে ডিসকাস করে ফেলেছি। তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে গিয়ে দেখবে ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য একটা আলাদা প্লেলিস্ট রয়েছে। তো সেখানে গিয়ে তোমরা কিন্তু পরপর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারো। যদি একদমই নতুন হয়ে থাকে, একদম প্রথম থেকে তোমরা দেখতে পারবে। ফ্রম বেসিক ম্যাথমেটিক্স আমি পড়িয়েছি। তো আমি বেসিক ম্যাথমেটিক্স পড়িয়েছি, ওয়ান ডাইমেনশনাল মোশন পড়িয়েছি, টু ডাইমেনশনাল মোশন পড়িয়েছি, এবং এখন আমাদের লজ অফ মোশন চলছে এবং সেখানে নিউটনস লয়ের যে বেসিক বিষয়গুলো আমি ডিসকাস করেছি। আজকে বেসিক্যালি আমরা নিউটন সেকেন্ড ল পড়বো এবং সেখান থেকে দেখব যে কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ টেনশনাল ফোর্স, নর্মাল রিঅ্যাকশন, এবং তাদের সঙ্গে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটাকে ইনভলভ করি উইথ নিউটন সেকেন্ড ল, তাহলে আমরা দেখবো যে কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি আজকের ক্লাসে। ওকে, এবং অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটা অবশ্যই তোমরা ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, তো চলো আমরা আজকে বেসিক্যালি যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে নিউটন সেকেন্ড ল। ওকে, নিউটন সেকেন্ড ল। তো এই নিউটন সেকেন্ড ল বা নিউটনের যে দ্বিতীয় গতি সূত্র, তার যে স্টেটমেন্টটা, সেটা তোমরা অলরেডি পড়েছো ক্লাস 9-এ। তো সেই স্টেটমেন্টটাকে আমরা ম্যাথমেটিক্যালি অ্যানালিসিস করব। তো দেখো, দুটো ফর্ম সাধারণত আমরা পড়ে থাকি, দেখা যায়। একটা ফর্ম হচ্ছে যে এফ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এইটাও অনেকে পড়েছো, যেহেতু ফোর্স ভেক্টর রাশি, তাহলে এফ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন আমরা এইভাবে বলতে পারি। আবার দেখবে আরেকটা ফর্ম আমরা লিখি যে ফোর্স হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সরি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এফ ইকুয়াল টু ডিপি ডিটি। তোমরা নিশ্চয়ই এই ফর্মটা ক্লাস 11-এ এসে দেখবে। এখন কোশ্চেন হতে পারে, স্যার কোন ফর্মটা সঠিক নিউটনস লয়ের? অ্যাকচুয়ালি দুটো লয়েই সঠিক, দুটো ফর্মেই সঠিক, কিন্তু এইটা হচ্ছে মোর বেসিক। কেন বলছি এটা মোর বেসিক? তার কারণ হচ্ছে যে এফ ইকুয়াল টু এম এ, এই ইকুয়েশনটা কেবলমাত্র কনস্ট্যান্ট মাস সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে প্রযোজ্য? কনস্ট্যান্ট মাস সিস্টেম বা যখন বস্তুর ভর ধ্রুবক হয়। কিন্তু এই ইকুয়েশনটা ইন জেনারেল প্রযোজ্য যখন বস্তুর ভর ধ্রুবক না হয়, অর্থাৎ ভেরিয়েবল মাস সিস্টেমের ক্ষেত্রেও আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করতে পারবো। এখানে পি কি না, এখানে পি হচ্ছে যে এমভি, এম হচ্ছে যে মাস, ভি হচ্ছে যে ভেলোসিটি। তো এটাকে আমরা লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ বলে থাকি। লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ হচ্ছে যে পি ইকুয়াল টু এমভি। যদিও এই নিউটনস ল চ্যাপ্টারে আমরা শুধুমাত্র এই ফর্মটার কথাই বলবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটু বেসিকটা বুঝিয়ে দিতে চাই যে কিভাবে এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি থেকে আমরা এই ফর্মটাতে পৌঁছাচ্ছি এবং কেন আমি বলছি যে এটা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট মাস সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তো চলো তাহলে আমরা এই ইকুয়েশনটা উইথ দ্য হেল্প অফ দিস এক্সপ্রেশন পি ইকুয়াল টু এমভি উই ক্যান ফাইন্ড আউট এফ ইকুয়াল টু এম এ। ওকে, তো দেখো, যদি আমরা সিম্পল ডিফারেন্সিয়েশনের রুলটা জানি তাহলে আমরা করতে পারবো। কারণ দেখো, এখানে আমি কি বললাম যে এফ ইকুয়াল টু আমাদের যে ইকুয়েশনটা আসছে সেটা কি, এফ ইকুয়াল টু হচ্ছে যে ডিপি আপন ডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, ভরবেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। তাহলে দেখো,
এইটাকে যদি আমি পি এর জায়গায় এমভি বসিয়ে দিই তাহলে এটা কত হবে না ডি ডিটি অফ এমভি। ওকে, এবার যদি আমরা এটাকে সিম্পল ইউভি ডেরিভেটিভ করি তাহলে এম ইন্টু ডিভি আপন ডিটি, এম ইন্টু ডিভি আপন ডিটি প্লাস ভি ইন্টু ডিএম আপন ডিটি। এইটা কিন্তু অ্যাকচুয়ালি ফোর্স ইকুয়েশনটা বেরোনো উচিত। এবং এই ডিভি আপন ডিটিটা কি অ্যাক্সিলারেশন, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এখানে আমরা লিখতে পারবো কিন্তু এম ইন্টু এ প্লাস ভি ইন্টু ডিএম আপন ডিটি। তাহলে দেখো এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু একটা এক্সট্রা টার্ম রয়েছে যেটা আমরা ইগনোর করছিলাম একটু আগে। এফ ইকুয়াল টু এম এ লিখলে আমরা কি করছিলাম, এই টার্মটাকে ইগনোর করছিলাম। কিন্তু এই টার্মটা তখনই আমরা ইগনোর করতে পারবো যখন এম ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ এম ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে কি হবে, ডিএম আপন ডিটি জিরো হয়ে যাবে। ওকে, ডিএম আপন ডিটি জিরো হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ইফ বা যদি এম ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, ডিএম আপন ডিটি এইটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে ডিএম ডিটি যদি জিরো হয়ে যায় তাহলে সিম্পল এফ ইকুয়াল টু কত হবে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। বোঝা গেল? তাহলে এই জন্যই কিন্তু আমি বারবার এই কথাটা বলছিলাম যে এফ ইকুয়াল টু এম এ এই ইকুয়েশনটা হচ্ছে কনস্ট্যান্ট মাস সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। ধ্রুবক ভর যখন হবে তখনই কিন্তু এটা প্রযোজ্য, আদারওয়াইজ ইন জেনারেল আমরা এই সমীকরণটা ইউজ করব। এবং এটা রকেট মোশনের সময় আমরা এই সমীকরণটাকে দেখব, রকেট মোশনের সময় এই ধরনের সমীকরণটাকে কিন্তু আমরা ইউজ করব। ওকে, কারণ রকেট মোশনটা হচ্ছে একটা ভেরিয়েবল মাস সিস্টেম। ক্লিয়ার? এখন দেখো এই যে আমি ভেক্টর ফর্মটা লিখেছি এফ ইকুয়াল টু এম এ, এই যে এফ ইকুয়াল টু এম এ যে ভেক্টর ফর্মটাকে আমরা লিখেছি, এই ভেক্টর ফর্মটাকে আমি কম্পোনেন্ট ফর্মে লিখতে পারি, অবশ্যই কম্পোনেন্ট ফর্মে লিখতে পারি। মানে আমি যদি বলি এফ ভেক্টরের দুটো কম্পোনেন্ট রয়েছে, আমি যদি এক্স ওয়াই প্লেনের কথা বলি তাহলে একটা হবে এফ এক্স আই ক্যাপ আর একটা অংশ হবে এফ ওয়াই জে ক্যাপ। ইন টার্মস অফ ভেক্টর আমরা লিখতে পারি। সিমিলারলি অ্যাক্সিলারেশনটাকেও কিন্তু আমরা লিখতে পারবো, যার একটা এক্স কম্পোনেন্ট রয়েছে এক্স আই ক্যাপ এবং একটা ওয়াই কম্পোনেন্ট রয়েছে এ ওয়াই জে ক্যাপ। এখন এই দুটোকে যদি আমরা এই সমীকরণটাতে বসিয়ে দিই, এই সমীকরণটাকে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি বলবো যে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ ইকুয়াল টু মাস ইন্টু এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। ভালো করে বুঝো, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখন বোথ সাইডে যদি আমরা আই ক্যাপ এবং জে ক্যাপের সহগগুলোকে কম্পেয়ার করি তাহলে এফ এক্স সমান হয়ে যাবে আমাদের এম ইন্টু এক্স এবং এফ ওয়াই সমান এম ইন্টু এ ওয়াই। তাহলে দেখো কম্পোনেন্ট ফর্মে আমরা যে নিউটনস লটা পাবো সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এম এক্স এবং এফ ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এ ওয়াই। ওকে, এম ওয়াই, এইটা হচ্ছে আমরা কম্পোনেন্ট ফর্মে নিউটনস লটাকে লিখবো। এখন মনে করো সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি একটা মনে করো অবজেক্ট রয়েছে, আমরা এইটাকে কিভাবে ইউজ করবো দেখুন কোয়েশ্চেন নিউমারিক্যাল। সাপোজ মনে করো এখানে একটা অবজেক্ট রয়েছে যে অবজেক্ট অফ মাস এম, এর উপরে মনে করো অনেকগুলো ফোর্স কাজ করছে, কাজ করছে। তাহলে এই সমস্ত ফোর্সগুলোর যে রেজাল্টেন্ট তার জন্য তো অ্যাক্সিলারেশনটা হচ্ছে। তাহলে সেই ফোর্সগুলোকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি তাহলে আমি এক্স বরাবর উপাংশ পাবো এবং ওয়াই বরাবর উপাংশ পাবো। তাহলে এক্স বরাবর এই যে অনেকগুলো ফোর্সের এক্স বরাবর কয়েকটা উপাংশ থাকবে, মানে প্রত্যেকটা ফোর্সে যদি একটা করে সাপোজ তিনটে ফোর্স রয়েছে তাহলে তিনটে ফোর্সের এক্স বরাবর উপাংশ থাকবে, তিনটে ওয়াই বরাবর উপাংশ থাকবে। তো যখন আমরা ফোর্সগুলোকে এরকম ভাবে কম্পোনেন্টে ভাগ করে নেব অনলি এক্স এবং ওয়াই এক্সিস বরাবর, তখন আমরা বলতে পারি যে এই এক্স বরাবর যতগুলো ফোর্স কাজ করছে তাদের যে সাম সেটা সামেশন এফ এক্স। সিমিলারলি ওয়াই বরাবর যতগুলো ফোর্স কাজ করছে তাদের যে সাম সেটা হচ্ছে সামেশন এফ ওয়াই। তো যখন আমরা কম্পোনেন্ট আকারে নিউটনস লটা ইউজ করব তখন শুধুমাত্র এফ এক্স এফ ওয়াই না করে আমরা সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই ইউজ করবো, কারণ একের বেশি বা একাধিক ফোর্স কিন্তু এই বরাবর থাকতে পারে যার রেজাল্টেন্টটা কিন্তু এই অবজেক্টের এক্স বরাবর অ্যাক্সিলারেশন তৈরি করছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি যে সামেশন এফ এক্স ইকুয়াল টু এম ইন্টু এক্স, এক্স অক্ষ বরাবর। এবং যখন আমরা সামেশনটা নেবো তখন কিন্তু আমরা উইথ সাইন নেবো। মানে মনে করো সাপোজ একটা ফোর্স এই দিকে রয়েছে F1, একটা ফোর্স এই দিকে রয়েছে F2 এক্স অক্ষ বরাবর, তাহলে সামেশন এফ এক্স হবে F1 মাইনাস F2, কারণ নেগেটিভ এক্স অক্ষ বরাবর সেটাকে নেগেটিভ নেবো। তাহলে সামেশন এফ এক্স ইকুয়াল টু এম ইন্টু এক্স, সিমিলারলি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এ ওয়াই। এখন মনে করো সাপোজ কোনো একটা বস্তুর পার্টিকুলার একটা ডাইরেকশনে অ্যাক্সিলারেশন আছে, যেহেতু আমরা কম্পোনেন্টে ভাগ করে নিয়েছি তাহলে অবশ্যই পার্টিকেলটার দুটো অ্যাক্সিলারেশন তো একসঙ্গে থাকবে না। তাহলে সাপোজ মনে করো পার্টিকেলটা যদি এক্স বরাবর যাচ্ছে তাহলে শুধুমাত্র এ এক্স থাকবে, তাহলে তার ওয়াই এ ওয়াই থাকবে না।
হতেই পারে যে এওয়াই অক্ষ বরাবর ফোর্স কাজ করছে, কিন্তু নেট রেজাল্টেন্ট এই বরাবর 0 হওয়ার জন্য শুধুমাত্র পার্টিকেলটা এক্স অক্ষ বা বস্তুটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যখন আমরা ইকুয়েশনটাকে সেট করব, মনে করো সাপোজ এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন আছে, তাহলে আমরা সিম্পল এফএক্সটাকে আমরা লিখলাম মাস ইনটু অ্যাক্সিলারেশন, আর এফওয়াইটাকে তখন আমরা লিখে দিলাম যে এফওয়াই ইকুয়াল টু 0। অথবা আমরা উল্টোটাও করতে পারি, যদি দেখা যায় ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন আছে, তাহলে এক্স অক্ষ বরাবর যে নেট ফোর্স সেটাকে আমরা 0 লিখব। তো এখান থেকে আমরা সবসময় দুটো সমীকরণ পেয়ে যাব, যে দুটো সমীকরণ আমরা সমাধান করব নিউমেরিক্যাল বা প্রবলেম সলভ করার ক্ষেত্রে। ক্লিয়ার? তো চলো, এইটা হলো অল অ্যাবাউট নিউটন সেকেন্ড ল। যে নিউটন সেকেন্ড ল এর বেসিক বিষয়টা কি করে আমরা এফ ইকুয়াল টু এম এ পাচ্ছি, এবং সেটাকে ইন দ্য ফর্ম অফ কম্পোনেন্ট আমরা কিভাবে এই সামেশন আকারে ইউজ করব কোশ্চেনে, সেটা আমরা যখন প্রবলেম সলভ করব দেখতেই পাবো। তার আগে আমি জাস্ট তোমাদেরকে এই বিষয়টা একটু বলে নিলাম। নেক্সট দেখো, আমরা সেই বিষয়টাতে আসবো যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম, যে প্রবলেম সলভিং স্টেপস, যে আমরা কিভাবে প্রবলেমগুলোকে সলভ করব, কিভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করব। তাহলে নেক্সট হচ্ছে যে আমরা বলবো প্রবলেম সলভিং স্টেপ, এবং এই স্টেপগুলো ফলো করে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি। প্রথম কথা তোমাদেরকে যেটা বুঝতে হবে, যে আমি এই দুটো ক্লাসে, লাস্ট দুটো ক্লাসে যা যা পড়িয়েছি নিউটনস লয়ের, এই সমস্ত কনসেপ্টগুলোই কিন্তু এক একটা কোশ্চেন ইনভলভ হবে। সেইগুলোকে আমি একটা অর্ডারে লিখছি যে কিভাবে আমরা সেগুলোকে স্টেপ ওয়াইজ আমরা প্রবলেমে ইউজ করব। ওকে, যেমন ধরো স্টেপ 1, যে কোনো কোশ্চেন করতে গেলে আমাদের প্রথম স্টেপ কি হওয়া উচিত না, প্রথম স্টেপ হওয়া উচিত সিস্টেমটাকে বোঝা, অবজার্ভ করা সিস্টেমটাকে, এবং সিস্টেমটার মধ্যে কি কি ফোর্স আছে সেটাকে আইডেন্টিফাই করা। যখনই তুমি একটা সিস্টেমকে দেখবে, তখন কি করবে, সেই সিস্টেমটার অবজারভেশন করতে গিয়ে প্রথম যেটা লক্ষ্য করবে যে সিস্টেমটার উপরে কি কি ফোর্স কাজ করছে এবং কোন দিকে কাজ করছে। তাহলে প্রথমে কি করবে, অবজার্ভ দ্য সিস্টেম এন্ড আইডেন্টিফাই দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সিস্টেম। প্রথম আমাদের যেটা স্টেপ হবে, অবজার্ভ দ্য সিস্টেম and identify the forces acting on the system, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ হবে, অ্যাক্টিং অন দ্য সিস্টেম। ওকে, সেকেন্ড স্টেপ আমরা কি বলবো, স্টেপ 2 তে আমরা কি করব, যখনই আমরা দেখে নিলাম যে একটা সিস্টেমে কি কি ফোর্সগুলো আছে, এবং মনে করো সিস্টেমে একের বেশি অবজেক্ট আছে, একাধিক অবজেক্ট আছে, থাকতেই পারে, তাহলে প্রত্যেকটা অবজেক্টের কি করব, আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তাহলে আমরা স্টেপ 2 তে আমরা কি বলবো, মেক এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম অফ each and every object system in the present in the system, every object present in the system, অর্থাৎ সিস্টেমের মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে, অবজেক্ট প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, যতগুলো অবজেক্ট থাকবে প্রত্যেকটার ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকবো, এবং স্টেপ 2 তে কি হবে দেখো, স্টেপ 3 তে কি হবে দেখো, স্টেপ 3 তে যেটা আমরা করব সেটা হচ্ছে যে ফোর্স ডায়াগ্রামগুলো আমরা এঁকেছি, মানে ফ্রি বডি ডায়াগ্রামে যে ফোর্সগুলো আমরা এঁকেছি অরিজিনাল সিস্টেম থেকে আইসোলেটেড করে, তো সেইগুলো তো বিভিন্ন ডাইরেকশনে থাকতে পারে, তো সেগুলোকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশে বিভাজন করতে হবে। যদি অলরেডি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর থাকে, তাহলে এই স্টেপটা আমাদের না করলেও চলবে। মনে করো এমন একটা সিম্পল সিস্টেম তোমাকে দেওয়া হয়েছে যেখানে ফোর্সগুলো অলরেডি এক্স এবং ওয়াই অক্ষ বরাবরই আছে, তাহলে কিন্তু স্টেপ 3টা করার প্রয়োজন নেই। স্টেপ 3টা আমরা তখনই করব যদি দেখি যে ফোর্সগুলো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর নেই, তাহলে আমাকে কি করতে হবে, রিজলভ দ্য ফোর্সেস along x and y direction, x এবং y ডাইরেকশনে আমাকে কি করতে হবে, সমস্ত ফোর্সগুলোকে রিজলভ করতে হবে। যেই আমরা সমস্ত ফোর্সগুলোকে রিজলভ করে ফেলেছি, তারপর আমরা স্টেপ 4টা ইউজ করব, যেটা হচ্ছে কি না, আমরা এক্স অক্ষ বরাবর সমস্ত ফোর্সগুলো পেয়ে গেছি, ওয়াই অক্ষ বরাবর সমস্ত ফোর্সগুলোকে পেয়ে গেছি, তখন আমরা ইউজ করব যে সামেশন fx is equal to m into x and summation fy is equal to 0। আইদার আমরা এইটা ইউজ করব, অথবা যদি আমরা দেখি সিস্টেমে যে অ্যাক্সিলারেশনটা এক্স অক্ষ নয় ওয়াই অক্ষ বরাবর আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আইদার দিস অর দিস, summation fx equal to 0 and summation fy is equal to mass into acceleration।
তাহলে সুবিধা দেখো আমাদের কি হবে, আমরা এই ইকুয়েশনটা ইউজ করি বা এই ইকুয়েশনটা ইউজ করি, প্রত্যেকটা অবজেক্টের জন্য দুটো করে সমীকরণ পাবো। ভেবে দেখো, একটা সিস্টেমের মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে, সেই ততগুলো অবজেক্টে যদি আমরা আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে কি হবে না, প্রত্যেকটা সিস্টেমের জন্য, প্রত্যেকটা অবজেক্টের জন্য, একটা সিস্টেমের মধ্যে অবস্থিত প্রত্যেকটা অবজেক্টের জন্য দুটো করে ইকুয়েশন পাবো। তাহলে নাম্বার অফ ইকুয়েশনস আমাদের হাতে বেশি থাকবে। যত বেশি নাম্বার অফ ইকুয়েশনস থাকবে, তত আননোন যে কোয়ান্টিটি গুলো থাকবে বা ভেরিয়েবলস গুলো থাকবে, সেগুলো বের করতে সুবিধা হবে। কারণ এই ইকুয়েশন গুলো তো সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো নিয়েই গঠিত হবে। যেমন ধরো এখানে সামেশন এফএক্স বা সামেশন এফওয়াই এ মূলত কি থাকবে, টেনশনাল ফোর্স, নরমাল রিঅ্যাকশন বা তাদের কম্পোনেন্ট। বুঝা গেল? কারণ এই চ্যাপ্টারে যেহেতু আমরা ফ্রিকশনাল ফোর্সের কথা বলবো না, বেসিক্যালি যে দুটো ফোর্স আমাদের এখানে ইনভলভ হবে, একটা টেনশনাল ফোর্স, একটা নরমাল রিঅ্যাকশন, যার ইন ডিটেলস প্রপার্টি গুলো কেমন হবে এবং সেগুলো কখন কিভাবে ডায়াগ্রামে আঁকতে হবে, আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে বলে রেখেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে তারপরে এই ক্লাসটা করলে আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো চলো এই স্টেপগুলো ইউজ করে আমি এক দুটো বহুত সিম্পল প্রবলেম প্রথমে সলভ করব, তারপরে সেখান থেকে আমরা ধীরে 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 টাফ প্রবলেমের দিকে যেতে পারবো। কিন্তু প্রসেসটাই কি থাকবে, সিস্টেমটা যত আমরা কমপ্লিকেটেড করব, তত কি হবে, ফোর্সগুলো যেভাবে অ্যারাইজ করবে, সেগুলো ডিফারেন্ট 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 টাইপ অ্যারাইজ করবে, সেখান থেকে তোমাকে রিকগনাইজ করতে হবে। তো চলো আমরা ভেরি সিম্পল সিম্পল কয়েকটা কোয়েশ্চেন করে এই পুরো স্টেপটাকে বোঝার চেষ্টা করি। ওকে, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা নেব সেটা হচ্ছে যে এক্সাম্পল 1 সাপোজ আমি যদি বলি যে মনে করো একটা সিস্টেম রয়েছে, দুটো বস্তু রয়েছে, সাপোজ ভেবে দেখো দুটো বস্তু রয়েছে, এই একটা বস্তু রয়েছে আর এই একটা বস্তু রয়েছে, দুটো বস্তু এভাবে কানেক্টেড রয়েছে। একটা হচ্ছে কিনা 4 কেজি ভরের বস্তু, আর একটা মনে করো 2 কেজি ভরের বস্তু। ভেরি সিম্পল কোয়েশ্চেন। আমরা কি করছি, আমি কিন্তু কোনো শর্টকাট রুলে যাব না, প্রথমে আমি পুরো ডিটেলস সলিউশন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারপরে বলবো যে কিভাবে তোমরা তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। আগে আমি স্টেপস গুলোর সাহায্যে তোমাকে বোঝানোর চেষ্টা করি। ওকে, তাহলে এই বরাবর মনে করো আমরা কি করছি, এই বরাবর আমরা কি করছি না 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে দুটো বস্তু একসঙ্গে এগিয়ে যাবে। তো আমাকে নির্ণয় করতে কি হবে, অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম বা অ্যাক্সিলারেশন অফ ইচ অ্যান্ড এভরি অবজেক্ট, যদিও দুটো অ্যাক্সিলারেশন সেম হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি না, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ ইচ অ্যান্ড এভরি অবজেক্ট। ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ ইচ অ্যান্ড এভরি অবজেক্ট। প্রতিটি বস্তুর ত্বরণ নির্ণয় করো। যদি তোমাদের ইংরেজিতে অসুবিধা হবে অনেকের, যদি অসুবিধা হওয়া উচিত নয়, কারণ এটার সঙ্গে হ্যাবিচুয়েট হতে হবে। ঠিক আছে, আমি বাংলাতে লিখে দিচ্ছি, প্রতিটি বস্তুর ত্বরণ, সরি, প্রতিটি বস্তুর ত্বরণ। ঠিক আছে, নাম্বার বি মানে অ্যাক্সিলারেশন অফ ইচ অবজেক্ট, কেউ ইংলিশ মিডিয়াম থাকলে লিখতে পারো। আচ্ছা, সেকেন্ড কি দেখো না, যখনই আমরা এই 4 কেজি বস্তুটাকে আমরা একটা ফোর্স দেবো, তখন 4 কেজি 2 কেজির উপরে ফোর্স দেবে, 2 কেজি 4 কেজির উপরে ফোর্স দিবে, অর্থাৎ এই বরাবর একটা এদের দুজনের মধ্যে ফোর্স কাজ করবে। দেখো এইটা কিন্তু অবজারভেশনের মধ্যেই পড়ছে, স্টেপ 1 এর মধ্যেই। আমি কোশ্চেনটা লেখার সময় স্টেপগুলো বলে দিচ্ছি। তাই বিতে কি দেখো, বিতে হচ্ছে এদের মধ্যে যে রিয়াকশন ফোর্সটা, প্রতিক্রিয়া বল, বস্তু দুটির মধ্যবর্তী যে প্রতিক্রিয়া বল, তাহলে বস্তু দুটির মধ্যবর্তী প্রতিক্রিয়া বল, বস্তু দুটির মধ্যবর্তী প্রতিক্রিয়া বল, রিয়াকশন ফোর্স, প্রতিক্রিয়া বল নির্ণয় করবে। সিতে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে নরমাল রিয়াকশন, যে ভূমি দ্বারা এই বস্তুটাকে কত নরমাল রিয়াকশন দিচ্ছে, এই বস্তুটাকে কত নরমাল রিয়াকশন দিচ্ছে, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বল, প্রতিটি বস্তুর উপর প্রযুক্ত লম্ব প্রতিক্রিয়া বল। দুটো আলাদা কিন্তু, প্রতিটি বস্তুর উপর প্রযুক্ত লম্ব প্রতিক্রিয়া বল, এগুলো তোমাকে নির্ণয় করতে হবে। তোমরা অবশ্যই নোট করবে একদম কোশ্চেনটা খাতাতে আমার সঙ্গে সঙ্গে। অফলাইন ক্লাসের মতো যদি অনলাইন ক্লাসগুলোকে ইউজ করো তাহলে কিন্তু সুবিধা। ঠিক আছে, এইবারে দেখো আমরা এটাকে ধীরে ধীরে সলভ করি আমাদের স্টেপ ওয়াইজ। তাহলে প্রথম স্টেপটা আমাদের কি, আমাদের রিকগনাইজ করতে হবে, অবজার্ভ করতে হবে সিস্টেমটা, যে সিস্টেমটাতে কি কি ফোর্স রয়েছে। তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছি 20 নিউটন ফোর্স তো গিভেন, 4 কেজি ভরের বস্তুর এই বরাবর একটা ফোর্স কাজ করবে মনে করো এমজি, তাহলে সেটাকে আমি 4g লিখতে পারি। নিচের দিকে যে ফোর্সটা কাজ করবে এমজি, তাহলে এম হচ্ছে যে 4, জি মানে অভিকর্ষ ত্বরণের কথা বলছি, ওয়েট। এদিকে নর্মাল রিঅ্যাকশন কাজ করবে n1, এটার ক্ষেত্রে এইদিকে কাজ করবে 2g, তাই তো। এইদিকে নর্মাল রিঅ্যাকশন কাজ করবে n2 ধরলাম,
N1 N2 কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, 4 কেজি 2 কেজি ভরের বস্তুর উপর যদি আর ফোর্স দেয়, রিয়াকশন ফোর্স 2 কেজি ও 4 কেজির উপরে আর দেবে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। তাহলে দেখো এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ ফোর্সেস, আর কিন্তু কোনো ফোর্স নেই। তাহলে আমাদের কিন্তু রিকগনাইজ যেটা করার কথা ছিল, সিস্টেমটাকে বা ফোর্সগুলোকে আইডেন্টিফাই করার কথা ছিল, সেটা হয়ে গেল, মানে স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2 তে আমরা কি করব, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো প্রত্যেকটা বস্তু। তাহলে প্রথমে আমি 4 কেজি ভরের বস্তুটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, 4 কেজি ভরের বস্তুটা যদি আমরা মনে করো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এইভাবে, তাহলে 4 কেজির নিচের দিকে ফোর্স কাজ করছে কত, 4g, উপরের দিকে ফোর্স কাজ করছে কত, N1। 20 নিউটন ফোর্স দেখো এই বরাবর কাজ করছে, 20 নিউটন ফোর্স এই বরাবর কাজ করছে। 2 কেজি 4 কেজির উপরে যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা এইভাবে কাজ করছে। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় আমি বারবার বলেছিলাম যে তোমাকে কি লক্ষ্য করতে হবে, যে বস্তুটার উপর যে ফোর্স কাজ করছে, বস্তুটা কি ফোর্স দিচ্ছে সেটা নয়। যেমন ধরো বস্তুটা একে আর ফোর্স তো দিয়েছে, কিন্তু সেটা এখানে কনসিডার হচ্ছে না। 2 কেজি 4 কেজিকে যে আরটা দিয়েছে সেটা কনসিডার হচ্ছে, মানে বস্তুর উপরে কি কি ফোর্স কাজ করছে, কারণ সেগুলোর জন্যই তো অ্যাক্সেলারেশনটা তৈরি হবে। ঠিক আছে, সিমিলারলি দেখো তাহলে 4 কেজির উপরে এই ফোর্সগুলো কাজ করছে। 2 কেজির উপরে যদি আমরা দেখি কি কি ফোর্স কাজ করছে, নিচের দিকে 2 কেজির জন্য 2g, উপরের দিকে হচ্ছে যে N2, এবং দেখো এই বরাবর 4 কেজি 2 কেজিকে যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে যে আর। ক্লিয়ার বিষয়টা? এই ফোর্স কিন্তু, আর কিন্তু কোনো ফোর্স নেই। এইবারে দেখো দুটো সিস্টেম যেহেতু একসঙ্গে যাচ্ছে, তাহলে এই দুটো সিস্টেমের অ্যাক্সিলারেশন একসঙ্গে এইদিকে হবে। তাহলে এরও অ্যাক্সিলারেশন এইদিকে, অ্যাক্সিলারেশন কিন্তু ফোর্স নয়, এরও অ্যাক্সিলারেশন এইদিকে, এরও অ্যাক্সিলারেশন এইদিকে। ভেবে দেখো, তার মানে ওয়াই অক্ষ বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই। এখন দেখো স্টেপ 3টা এখানে করার প্রয়োজন নেই, কেন? কারণ ফোর্সগুলো দেখো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর অলরেডি রিজলভ। তো যদি আমরা মনে করি যে এই দিকটাকে আমরা এক্স অ্যাক্সিস মেনে নেবো আর এই দিকটাকে আমরা ওয়াই অ্যাক্সিস মানবো, ভেবে দেখো এই দিকটাকে যদি আমরা মনে করি যে এক্স অ্যাক্সিস মানবো আর এই দিকটাকে যদি আমরা মনে করি যে ওয়াই অ্যাক্সিস মানবো, তাহলে ভেবে দেখো ফোর্সগুলো অলরেডি ওয়াই এবং এক্স অ্যাক্সিস বরাবর রিজলভ হয়ে রয়েছে। তাহলে এইখানে যে আমরা ইকুয়েশনটা ইউজ করব, যে দুটো ইকুয়েশন ইউজ করব, একটা কি সামেশন এফ এক্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে সামেশন এফ এক্স যদি আমরা এখানে লিখি সেটা হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, কারণ অ্যাক্সিলারেশনটা এক্স অক্ষ বরাবর এ রয়েছে। তাহলে এই ইকুয়েশনটা একটা হবে। আরেকটা ইকুয়েশন আমরা কি পাবো না, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন পাবো। দেখো তাহলে দেখো সামেশন এফ ওয়াই ইকুয়াল টু যদি 0 করি, তাহলে এখান থেকে নর্মাল ডিরেকশনটা পেয়ে যাবো, কারণ জিটাকে তোমরা এখানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নাও ফর সিম্পলিসিটি। ওকে, তাহলে দেখো সামেশন এফ ওয়াই মানে কত, পজিটিভ দিকে N1 আছে, নেগেটিভ দিকে 4g আছে, তাহলে কত হবে N1 মাইনাস 4g ইকুয়াল টু 0। এখান থেকে ডাইরেক্ট আমরা পেয়ে যাবো কি না N1 ইকুয়াল টু 4g। তাহলে জি মানে কত 10, তাহলে 40 নিউটন, 40 নিউটন কিন্তু এটা আমরা পেয়ে গেলাম N1। আচ্ছা, সামেশন অফ এফএক্স আমরা যদি করি, আমাদের কিন্তু আরও নির্ণয় করতে হবে আবার এও নির্ণয় করতে হবে। তাহলে সামেশন অফ এফএক্স করলে কি হতো, এইদিকে পজিটিভ দিকে 20 আছে, নেগেটিভ দিকে আর আছে, তাহলে 20 মাইনাস আর ইকুয়াল টু হয়ে যাবে মাস কত 4 ইন্টু অ্যাক্সিলারেশন এ। তাহলে এইটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আচ্ছা, এইদিকেও তেমনি দুটো ইকুয়েশন পাবো। একটা ইকুয়েশন যেটা হচ্ছে যে সামেশন এফএক্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আর একটা ইকুয়েশন আমরা কি পাবো না সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। ভেবে দেখো, তাহলে দেখো সামেশন এফএক্স যদি আমরা বলি একটাই ফোর্স আছে অনলি আর ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন মানে 2 ইন্টু এ, আর সামেশন এফ ওয়াই যদি বলে N2 মাইনাস 2g ইকুয়াল টু 0, N2 মাইনাস 2g ইকুয়াল টু 0, তার মানে হয়ে গেল N2 ইকুয়াল টু 2g। ওকে, তার মানে হয়ে গেল 2 ইন্টু 10 দ্যাট ইজ 20 নিউটন, তাহলে N2 হয়ে গেল 20 নিউটন। ওকে, এবারে দেখো আমাদের আর ইকুয়াল টু 2a এখানে একটা ইকুয়েশন আছে, আর এখানে আছে 20 মাইনাস আর ইকুয়াল টু 4a। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সাইমালটেনিয়াসলি সলভ করি, তাহলে আর এবং এ পেয়ে যাব। বাকি যে দুটো আমাদেরকে নির্ণয় করতে বলেছে, প্রতিটি বস্তুর ত্বরণ এবং প্রতিক্রিয়া বল, কিছুই করতে হবে না, এখানে যে আরটা রয়েছে এখানে বসিয়ে দাও। তাহলে কি হবে দেখো, বেসিক্যালি কি হবে না 20 মাইনাস 2a ইকুয়াল টু 4a, তাহলে হয়ে গেল 20 ইকুয়াল টু 6a। তাহলে এ হয়ে যাবে কত না 20 আপন 6 দ্যাট ইজ 10 আপন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল, যে অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল তখন আবার এইখানে যদি আমরা পুট করে দিই অ্যাক্সিলারেশনটা, তাহলে আর বেরিয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু কত হবে দেখো 2 ইন্টু 10 আপন 3, তাহলে 20 আপন 3 নিউটন। তাহলে দেখো বেরিয়ে গেল। আমাদের কি কি বের করার কথা ছিল, আর বের করার কথা ছিল, আমাদের অ্যাক্সিলারেশন বের করার কথা ছিল, এবং প্রতিটা বস্তুর যে লম্ব প্রতিক্রিয়া বল সেগুলো বের করার কথা ছিল। চারটা আনসারই কিন্তু আমাদের চলে এলো। ভেবে দেখো, চারটা আনসার চলে এলো, কারণ চারটা ভেরিয়েবলের জন্য চারটা ইকুয়েশন দরকার, আমাদের চারটা ইকুয়েশন ছিল, তাই আমরা চারটা ভেরিয়েবলের যে মান সেগুলো বের করে ফেললাম।
তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। তুমি বলবে স্যার এই প্রবলেমটাকে অন্যভাবে সলভ করা যেত না? অন্যভাবে সলভ করা যেত, কিন্তু আমি বেসিক প্রসেসটাকে বোঝানোর জন্য এইভাবে করলাম। অন্যভাবে কিভাবে সলভ করা যেত, এই কোশ্চেনটাকে আমরা আর একটু ছোট করে চাইলে করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমরা এতগুলো ইকুয়েশনের প্রয়োজন হবে, n1 n2 বের করার জন্য তো দুটো ইকুয়েশনের প্রয়োজন হবে। এই দুটো ইকুয়েশনকে আমরা একটু শর্ট করতে পারি আর এবং এ বের করার ক্ষেত্রে। কারণ দেখো অ্যাক্সিলারেশনটা আমরা ডাইরেক্টলি এখানে বের করতে পারবো। কেন ডাইরেক্টলি বের করতে পারবো, তার কারণ হচ্ছে এখানে দেখো ফোর্স, নেট ফোর্সটাও আমাদের জানা এবং টোটাল মাসও জানা। কারণ দেখো এই যে 20 নিউটন ফোর্সের আন্ডারেই তো এই 6 কেজি বস্তু যাচ্ছে। তাহলে সিম্পল আমরা যদি ডাইরেক্ট নিউটনস ল অ্যাপ্লাই করি এখানে, এফ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেশন ইকুয়াল টু নেট ফোর্স আপন মাস, এই ফোর্সটা তো নেট ফোর্স। তাহলে নেট ফোর্স কত, 20 নিউটন কাজ করছে। 20 নিউটন কত ভরের বস্তুর উপরে কাজ করছে, 4 2 6 কেজি ভরের বস্তুর উপরে কাজ করছে। তাহলে ডাইরেক্ট চলে আসবে 10/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো যেই 10/3 মিটার পার সেকেন্ড স্কয়ারটা চলে এলো, তাহলে দেখো আমাদের যেহেতু অলরেডি অ্যাক্সিলারেশনটা পেয়ে গেছি, তাহলে আর দুটো সমীকরণ দরকার হবে না। তাহলে সেক্ষেত্রে এই ডায়াগ্রামটা, ফ্রি বডি ডায়াগ্রামটা যেহেতু তুলনামূলকভাবে ইজি লাগছে, আমরা এইখান থেকে পরিষ্কার বলতে পারবো দেখো আর ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন মানে 2 ইনটু এ, এবং সেক্ষেত্রে হয়ে যাবে 2 ইনটু 10/3, তাহলে 20/3 নিউটন। ওকে, তাহলে ডাইরেক্ট যদি তোমরা অ্যাক্সিলারেশনটা বের করে নাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে দুটো ইকুয়েশনের প্রয়োজন হবে না, এক্স অক্ষ বরাবর একটা ইকুয়েশনই কাজ হয়ে যাবে। এবং সেই ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবে যেটা তুলনামূলকভাবে সোজা, মানে যার উপরে নাম্বার অফ ফোর্স কম কাজ করছে, তাহলে সুবিধা হবে। কিন্তু আমি এই প্রসেসটার থেকে জেনারেল প্রসেসটা কেন ফলো করতে বলছি, কারণ এই প্রসেসটা প্রবলেমটা হবে যদি ফোর্স বিভিন্ন ডাইরেকশনে কাজ করে, তখন অনেক সময় আমরা উপাংশটা নিতে ভুলে যাই। কিন্তু যদি আমরা ওই স্টেপ ওয়াইজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হওয়ার কোনো সমস্যা নেই। মানে যখন কমপ্লিকেটেড প্রবলেম হবে, তখন কিন্তু যত নাম্বার অফ ইকুয়েশন তুমি তৈরি করতে পারবে সঠিকভাবে, তত সহজে তুমি কোয়েশ্চেনটা করতে পারবে। ওকে, আশা করি বিষয়টা বোঝা গেল যে কিভাবে তোমরা কোয়েশ্চেন করতে পারবে। ক্লিয়ার? তাহলে দেখো নেক্সট ক্লাসে আমি আরো অনেক কোয়েশ্চেন ডিসকাস করব উইথ দ্য হেল্প অফ দিস থিওরি। আমি জাস্ট বেসিকটা বললাম, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু কোয়েশ্চেন ডিসকাস করবো এটার উপরে, এবং তারপরে আমরা নেক্সট টপিকসে যাব। ওকে, থ্যাংক ইউ ফর টুডে।